2014 সাল থেকে আজকে 25 সাল 11 বছর টানা বিনা পয়সায় সার্ভিস দিয়ে যাচ্ছি এবং যেখানে একটা সরকারি হাসপাতালের মতো পরিষেবা পাওয়া যাবে, সব কিছু বিনামূল্যে গ্রামের অসহায় মানুষেরা, সুন্দরবন অঞ্চলের মানুষেরা সাহায্যটা পেয়ে আসছে, সহযোগিতা পেয়ে আসছে নবদিগন্ত থেকে। বিনা পয়সায় চিকিৎসার কথা হঠাৎ করে কেন ভাবলেন? আমাদের আলামিন মিশনের সেক্রেটারি বিভিন্ন সময় বলতেন যে তোমরা বড় হয়ে সমাজের জন্য, দেশের জন্য তোমাদের কিছু করতে হবে, তোমরা এমন কিছু করবে যেন দেশ দশের কোনো উপকারে আসে। একটা জিনিস জানবেন, আপনি যখন ভালো কাজ করতে যাবেন শত্রু অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে, মানে সে কেন শত্রুতা করছে সে জানে না, নিজেও জানে না। আর গরিব ফ্যামিলির ছেলেরা কিছু করলে আরো বেশি চোখে লাগে মানুষের। অনেক রোগী আসে, এসে বলছে বাবা খাওয়া হচ্ছে না বাড়িতে, মানে হাঁড়ি চড়ে না। তো আমি যে ওর মুখের কথাই বিশ্বাস করি তা না, আমার তো সব জায়গায় টিম আছে, আমরা ভেরিফাই করে দেখি যে এটা সঠিক কিনা। দেখা যায় হ্যাঁ সত্যিকারের এর চেয়ে এরকম খাওয়ার খারাপ অবস্থার মধ্যে দিন চলছে। হঠাৎ করে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম যে একদম বাড়ি বাড়ি যাই, আমরা গিয়ে তার কি কন্ডিশনে রয়েছে সেগুলো দেখি। বহু ছেলে মেয়ের বই, খাতা, জামা কাপড়, ব্যাগ সব আমাদের জোগাড় করতে হয়। আর ইয়াং জেনারেশনকে বলবো যে নবদিগন্তের যে কর্মকাণ্ড সেখানে যদি তারা অংশ নেয় তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারবো। তো আমার পার মান্থ প্রায় 5 লক্ষ টাকা খরচা আছে এই মুহূর্তে, তো সেটা জোগাড় করতে অনেক সময় হিমশিম খেতে হয়, নেগেটিভ ব্যালেন্সে রান করতে হয় সব সময়। কিন্তু মানুষ তো মন্তব্য করে খালাস, মানে সে তো দেখতে আসে না কি হচ্ছে, কিভাবে চলছে। তো সবাইকে অনুরোধ করব যে এরকম মন্তব্য না করে একটু সরাসরি এসে দেখলে ভালো হয় যে কেমন কি করছি না করছি, তাতে ভ্রান্ত ধারণাগুলো কেটে যাবে। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু আমার কথা এপিসোড। আমরা সৃষ্টির সেরা জীব, সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কি সেটা কি আমরা সবাই মনে রাখি? বেশিরভাগ মানুষই মনে রাখি না, কিন্তু কিছু মানুষ এখনো সমাজে আছেন যারা সমাজের স্বার্থে মানব কল্যাণ সাধনের জন্য নিজেরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দিনের পর দিন। আর সেরকমই একজন আমাদের সাথে আজকে আছেন, যিনি সাইলেন্ট হিরো সমাজের। তিনি বিনা পয়সায় চিকিৎসা সেবা প্রদান করে আসছেন দিনের পর দিন, অনেকের পরিচিত ইতিমধ্যেই। আমাদের সাথে আজকে পেয়েছি আওয়ার ভয়েসের স্টুডিওতে ডক্টর ফারুক হোসেন গাজীকে। আপনাকে অনেক অনেক ওয়েলকাম জানাই আওয়ার ভয়েসে। বলুন কেমন আছেন? হ্যাঁ, অনেক ভালো আছি। কেমন লাগছে আওয়ার ভয়েসে এসে? প্রথমে যখন ডাক পাই তো খুবই এক্সাইটেড ছিলাম যে কেমন হবে, কিভাবে কি ইন্টারভিউ নেবে, একটা এক্সাইটেশন ছিল, কি জিজ্ঞেস করবে। আসলে এটা ইন্টারভিউ নয়, আমরা পজিটিভ বার্তা পৌঁছে দিতে চাই সমাজের কাছে। আর আপনার কর্মই আপনার পরিচয়, সবচাইতে বড় কথা। উনি বিনা পয়সার ডাক্তার নামে পরিচিত, ওনার কর্ম ওনাকে পরিচয় দিয়েছে। তো সেই জার্নি, সেই গল্প, সেই অসাধ্য সাধনের গল্প আমরা শুনবো, সাফল্য, অনুপ্রেরণা, সংগ্রাম সবকিছুই। আমি প্রথমেই জানতে চাইবো আপনার বড় হওয়া কোথায়? দেখুন, আমি সুন্দরবন লাগোয়া একটি অঞ্চল, এটা নেজার থানার অন্তর্গত। আমার গ্রামের নাম খাসসাঁকদহ। এটা বসিরহাট সাব ডিভিশনের মধ্যে পড়ে। আগে সন্দেশখালী থানা ছিল, এখন এটা নেজার থানার অন্তর্গত হয়েছে। তো এইখানে আমার বেড়ে ওঠা। এটা একটা একদম পিছিয়ে পড়া গ্রাম, প্রত্যন্ত গ্রাম, যেখানে আপনার না আছে শিক্ষা, আলো, না আছে স্বাস্থ্য, এরকম একটা পরিবেশের মধ্যে আমার বড় হয়ে ওঠা। এবং আমার বাবা ছিলেন দিনমজুর, মানে ডেলি ইনকাম যেটা বলে আর কি, ডেলি লেবার। তো সেই রকম প্রেক্ষাপটে থেকে আমার বেড়ে হয়ে ওঠা, যেখানে আপনার এরকম ধরনের ছেলেদের ওই দিনমজুরি কাজ করতে বা লেবারের কাজ করতে, কিংবা ধরুন আপনার ব্যাগের কারখানায়, কোনো কলকারখানায় পাঠিয়ে দেওয়া হয়, সেই রকম জায়গা থেকে আমার উঠে আসা আর কি। আচ্ছা, তো ছোটবেলায় তাহলে বাবা মায়ের সাপোর্টে পড়াশোনাটা করতে পেরেছেন? হ্যাঁ, মায়ের সাপোর্ট তো খুবই ছিল। মা অত লেখাপড়া জানতেন না, কিন্তু এইটুকু বুঝতেন যে লেখাপড়ার একটা গুরুত্ব আছে এবং আমার ছেলে বড় হয়ে কিছু একটা করুক, এই ইন্সপিরেশনটা মায়ের কাছে পেয়েছি। আর বাবা দিনমজুর হলেও পড়াশুনোর বিষয়ে অনেক চেষ্টা করেছেন, মানুষের কাছে হাত পেতেছেন, কারো কাছ থেকে সাহায্য নিয়ে আর কি, যাতে আমি বড় হই সেই চেষ্টা চালিয়ে গিয়েছি। আপনার পড়াশোনা কোথায় হয়েছে? পড়াশোনা বলতে গ্রামে মাধ্যমিক পর্যন্ত
আপনার গ্রামের কাছাকাছি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে একটা স্কুল আছে, আগারহাটি গৌরহরি বিদ্যাপীঠ, রাজবাড়ি বলে জায়গাটির নাম। আচ্ছা। সেই জায়গাতে আমার মাধ্যমিক পর্যন্ত পড়াশুনো। তো তখন যখন আমি পড়াশোনা করি তখন রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, মানে কাদা রাস্তা, জল বৃষ্টিতে ভিজে স্কুলে যেতে হতো, এরকম একটা অবস্থা, প্রচণ্ড খারাপ অবস্থার মধ্যে দিয়ে স্কুলে যেতে হতো। আচ্ছা। আর গাড়ি ঘোড়াও তেমন ছিল না বললেই চলে তখন। তার মানে পড়াশোনা খুব কষ্ট করেই করতে হয়েছে। খুবই কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করি। আচ্ছা, ডাক্তার হওয়ার স্বপ্নটা কবে থেকে দেখা? ডাক্তার হব এটা কোনোদিন ভাবিনি। গ্রামের একজন মানুষ আমাকে একটা বলে যে আলামিন মিশন নামে একটা মিশন আছে, আচ্ছা, তুমি তো ভালো পড়াশোনায়, ওখানে একটু ট্রাই করে দেখতে পারো। আচ্ছা। তো আমি ওনার কথা শুনে বাবাকে সঙ্গে নিয়ে চলে যাই আলামিন মিশনে। তো গিয়ে শুনলাম যে ওখানে অ্যাডমিশন টেস্ট বা যে প্রসিডিওরগুলো হয় সব হয়ে গেছে, ভর্তি কমপ্লিট অলরেডি। আচ্ছা। তো স্যার বললেন, ওখানকার যিনি প্রাণপুরুষ নুরুল ইসলাম সাহেব, ওনার নাম তো সবাই জেনে থাকবে। তো উনি বললেন যে পরীক্ষা তো হয়ে গেছে, ওরালও হয়ে গেছে, রিটেনও হয়ে গেছে, তো তুমি একটা কাজ করতে পারো, তুমি একটা পরীক্ষা দেবে, একটাই সুযোগ আছে তোমার সামনে, যদি যারা পরীক্ষা দিয়েছে তাদের চেয়ে বেটার কিছু করতে পারো তাহলে আমি ভেবে দেখতে পারি। এবং ইনশাল্লাহ ওই সুযোগটা আমি পেয়ে যাই এবং আলামিন মিশনে এইচএস পর্যন্ত পড়াশোনা করি। তারপরে শুনলাম যে ওখানে জয়েন্ট এন্ট্রান্সের কোচিং দেওয়া হয়, তো কোচিংটা নিলাম এবং প্রথম বছরেই আর কি পাশ করে যাই। আচ্ছা। গিয়ে আপনার বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ বাঁকুড়া ডিস্ট্রিক্টে ভর্তি হই। আচ্ছা। ওখান থেকে আমার এমবিবিএস করা। তো একটা এমবিবিএস পড়া অনেক পরিশ্রম থাকে, সময় থাকে, সেখানে টাকা পয়সারও একটা ব্যাপার আছে। তো সেই ডিগ্রিটা পাওয়ার পরে সবাই চেষ্টা করে যে এটাকে পেশা হিসাবে নিয়ে ডাক্তারবাবুরা বিভিন্ন রকমভাবে মানে এই পেশাকেই গ্রহণ করে নেন এবং আস্তে আস্তে উন্নতি করতে থাকেন নিজের জীবনের জন্য। এবার আপনি সেখানে বিনা পয়সায় চিকিৎসার কথা হঠাৎ করে কেন ভাবলেন এবং কবে থেকে? দেখুন, আমি যখন এমবিবিএস পাশ করলাম, তো এমবিবিএস পাশ করতে গিয়ে আপনি যেটা বলছেন ফাইন্যান্সিয়াল বিষয়টা, তো আমি আলামিন মিশন থেকে প্রচণ্ড সাহায্য পেয়েছি, অনেক সাহায্য পেয়েছি আলামিন মিশন থেকে। তারপরে আমি মাইনরিটি স্কলারশিপ পেতাম, সেই স্কলারশিপগুলো নিয়ে পড়াশুনো করে আমি ফুলবাগান শিশু হাসপাতাল, যেটা ডক্টর বিসি রায় হসপিটাল, ওখানে প্রথম চাকরি নিই। তো চাকরি করতে করতে স্যারের একটা কথা আমার মাথায় সবসময় ঘুরতো। উনি যখন আমাদের আলামিন মিশনের সেক্রেটারি, উনি বিভিন্ন সময় বলতেন যে তোমরা বড় হয়ে সমাজের জন্য, দেশের জন্য, দশের জন্য তোমাদের কিছু করতে হবে। তোমরা সাধারণ ছাত্রছাত্রীদের মতো জীবনযাপন করবে না, যে পড়াশুনো শেষ একটা ছোট্ট লাইফ, কলকাতায় বাড়ি, এরকম করবে না। তোমরা এমন কিছু করবে যেন দেশ দশের কোনো উপকারে আসে। তো তখন থেকে আমার এই বিষয়টা মাথায় আসে যে কিছু একটা করতে হবে। তো তখন আমি একটা এনজিও তৈরি করি নবদিগন্ত নামে। গ্রামের 4-5 জন ছেলে মেয়ে এবং আমার ওয়াইফ খুব সাপোর্ট করে, ওনাকে নিয়ে আমরা এনজিওটা আমরা চালু করি নবদিগন্ত নামে। তো দেখলাম আমি যেহেতু ডাক্তার, তো ডাক্তারি পরিষেবাটা আমি দিতে পারবো, তো ওইটা দিয়েই আমার কাজটা শুরু। নবদিগন্ত মিশন স্কুল নামে একটা বিনা পয়সার স্কুল তৈরি করি। আচ্ছা। যেখানে আপনার 200-250 বাচ্চা সেই সময় পড়াশোনা করতো একদম শুরুতে। এখন তো প্রায় 350 কাছে বাচ্চা ওখানে পড়াশোনা করে। ওটা ক্লাস কত পর্যন্ত? 4 পর্যন্ত আছে। এছাড়া আপনার 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমাদের কোচিং আছে, ফ্রি কোচিং। এটা আজ প্রায় আমি 2014 সাল থেকে আজকে 25 সাল, 11 বছর টানা বিনা পয়সায় সার্ভিস দিয়ে যাচ্ছি। এবং যেখানে একটা সরকারি হাসপাতালের মতো পরিষেবা পাওয়া যাবে। আচ্ছা। সব ফেসিলিটিস আছে ওখানে, অক্সিজেন ফেসিলিটি আছে, নেবুলাইজেশন আছে, ইসিজি আছে, রক্ত পরীক্ষা আছে, ডাক্তার দেখাতে 1 পয়সা লাগে না, সব কিছু বিনামূল্যে গ্রামের অসহায় মানুষেরা, সুন্দরবন অঞ্চলের মানুষেরা সাহায্যটা পেয়ে আসছে, সহযোগিতা পেয়ে আসছে নবদিগন্ত থেকে। বাহ, মানে আপনি ওখানে চেম্বার খুলে ফেলেছেন, সাথে হসপিটালের সব রকমের সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, দেখুন আমি শনিবারে করে পুরো ফ্রি করি। ওকে।
ওষুধও ফ্রি, যেটা বলা হয়নি, আচ্ছা। ওষুধও ফ্রি, রক্ত পরীক্ষায় 50% ডিসকাউন্ট, সেই সাথে অক্সিজেন নেবুলেশন যেগুলো বললাম, ইসিজি সবই তো আছে। কিন্তু আমার তো নিজের একটা সংসার চালাতে হবে, তো সেই জন্য আমি কিছু চেম্বার প্র্যাকটিস করতাম। আচ্ছা। চেম্বার প্র্যাকটিসের আগেও একটা কথা বলতে ভুলে গেছি, আমি ফুলবাগান শিশু হাসপাতালে জব করতে করতে আমি গভর্নমেন্ট চাকরি পেয়ে যাই। আচ্ছা, সেটা বীরভূম জেলাতে, বীরভূম জেলার দুবরাজপুর, আচ্ছা। ওখানে আমি ব্লক হসপিটালে চাকরি নিই। আচ্ছা। তো ওটা 3 বছর মতো চাকরি করি, আর সেই সাথে নবদিগন্তও চলতে থাকে। আবার কিছুটা সময় একটু প্রাইভেট প্র্যাকটিসও করতাম, যেমন হচ্ছে আপনার প্রাইভেট প্র্যাকটিস বলতে প্রাইভেট হসপিটালে দেবী শেট্টি নাম শুনে থাকবেন, ডক্টর দেবী শেট্টি, ওনার যে নারায়ণা গ্রুপ অফ হসপিটাল আছে, ওখানে আমি অনেকগুলো হসপিটালে অনেক দিন চাকরি করেছি পাশাপাশি। তো আমি এইগুলো করতে গিয়ে দেখলাম যে আমার যে স্বপ্ন, মানে বৃহৎ মানুষকে পরিষেবা দেওয়া, তারপরে বৃহৎ একটা সামাজিক পরিবর্তন আনা, এগুলো আমার এই চাকরি করতে গিয়ে সম্ভব হচ্ছিল না, বাধাগ্রস্ত হচ্ছে আর কি। মানে আমি সেইভাবে সময় দিতে পারছি না, একজনের আন্ডারে কাজ করে নিজের মনের মতো লিডারশিপ দিয়ে সামাজিক পরিবর্তন করতে পারবো বলে মনে হচ্ছিল না। তো তাতেও দেখতাম যে অনেকটাই সময় চলে যাচ্ছে, আর আমি সেইভাবে নবদিগন্তকে এগিয়ে নিয়ে যেতে পারছি না। তখন মনে হলো যে না, এটা থেকেও বেরিয়ে আসতে হবে, আমাকে যে কোনো একটা নিয়ে পড়ে থাকতে হবে। তো সেই জন্য আমি চেম্বারটাও ছেড়ে দিই। তো সংসার চলবে কি করে, তো একটা নবদিগন্ত স্বাস্থ্য সেবা কেন্দ্র বলে একটা নাম দিয়ে একটা মানে সার্ভিস চালু হয়, যেখানে গরিব মানুষেরা সব ফ্যাসিলিটিস পাবে, কিন্তু একদম কম খরচে। শনিবারে আপনাকে বলেছি সব ফ্রি, আর শনিবার বাদে অন্য দিনগুলোতে, মানে ধরুন আমি বাইরে 300 টাকা ফিস নিই, সেটা 150 টাকায় রোগী দেখি, হাফ খরচে। তাহলে ওই খরচটুকু দিয়ে আমার সংসার চলে, আর এইভাবে মানে সংসারটাও চলবে, তার সঙ্গে সঙ্গে নবদিগন্ত চলবে। কিন্তু এই যে এত বড় ডাক্তার বাবু হয়েও এরকম মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মতো জীবনকে যাপন করে যাচ্ছেন, এইটা নিয়ে কখনো মনে হয় না, কিংবা পরিবারের কেউ এটাকে নিয়ে আপনার কাছে অভিযোগ করে না? না, একেবারে যে সহজে সবাই মেনে নিয়েছে তা নয়, অনেক বাধা বিপত্তি এসেছে জীবনে। তো ধীরে ধীরে সবাই সাপোর্ট করেছে যে না, ভালো কাজ করছো, সবাই তখন পাশে দাঁড়িয়েছে। আর বিশেষ করে আমার স্ত্রী, উনি একদম প্রথম থেকেই আমার পাশে ছিলেন। বাবা মা প্রথমে বিষয়টা ভালোভাবে বুঝতে পারছিলেন না যে কি করছে, সব চাকরি বাকরি ছেড়ে দিচ্ছে, গ্রামে একটা রেপুটেশন আছে, তো সেগুলো ওরা ধীরে ধীরে বুঝেছে যে ওটার চেয়ে এটা প্রয়োজন। এখন যেমন ধরুন নবদিগন্তে প্রায় 40 জন স্টাফ কাজ করে, তো 40 জনকে আমরা চাকরি দিতে পেরেছি। আমি যদি নিজে চাকরি করতাম তাহলে এই 40 জনের চাকরি দিতে পারতাম না। এখন 40টা এমপ্লয়ি আমার আন্ডারে, মানে আমার সংস্থাতে কাজ করে, সেই সাথে হাজার হাজার ভলেন্টিয়ার তো আছে, তাদের পরিবারগুলো তারাও মানে সুবিধা পাচ্ছে। আরেকটা বিষয় হলো এই যে সার্ভিসটা, ডাক্তারি পরিষেবা দিতে গেলে জানেন তো একটা সিস্টারের প্রয়োজন হয়, বা ওষুধ দেবে কে, ইসিজি করবে কে, নেবুলাইজ করবে কে, রক্ত কে সংগ্রহ করবে, এগুলোর জন্য তো লোক দরকার। তো আমি কি করলাম, গ্রামের যেসব কলেজ পড়ুয়া মেয়ে আছে, কলেজ পড়ুয়া মেয়েদের আমি ট্রেন করলাম যে তোমরা প্রেশারটা মাপা শেখো, সুগারটা মাপা শেখো, অক্সিজেন দেওয়া শেখো। ওরাই এই কাজটা করে দেয়। আমার আন্ডারে এই মুহূর্তে 200 মেয়ে কাজ করছে, গ্রামের মেয়ে। ওই হ্যাঁ, এই মেয়েগুলো কি স্বার্থে কাজ করবে না, এরা একটা শিখছে, এরা একটা যে শিখছে তার আমরা একটা সার্টিফিকেট দিয়ে দেবো যে এই জিনিসটা হেলথ অ্যাটেন্ডেন্ট হিসেবে মাপতে পারে বা জানেও। আর তার সাথে সাথে সংস্থাতে অনেক জিনিস আছে, যেমন ধরুন জামা কাপড়, খাদ্য, গাছের চারা, এই সমস্ত অনেক জিনিস আসে, সেইগুলো আমরা এই পরিবারগুলোকে দিই। তারপরে অনেক বাড়িতে আপনার টয়লেট ব্যবস্থা ভালো না, স্যানিটারি টয়লেট নেই, তো আমরা সেই স্যানিটারি টয়লেটগুলোর ব্যবস্থা করতে পেরেছি ওই ফ্যামিলিগুলোর জন্য বিভিন্ন এনজিওর সহযোগিতায়। তারপরে হচ্ছে আপনার অনেক বাড়ি, আমাদের যে এলাকা ওখানে আয়লা ঝড় হয়, আমফান ঝড় হয়, বিভিন্ন ঝড় হয়েছে, এগুলো শুনেছেন। ঝড়ে ঘর বাড়ি সব ভেঙে যায়, কাঁচা বাড়ি তো, বেড়ার তৈরি ঘর, বাঁশের বেড়া, তো এইগুলো সব আমরা রিপেয়ার করেছি।
তো যে যার কথাটা আপনাকে বলবো বলে প্রথমে বলছিলাম, আমার এই কাজে একজন ভদ্রমহিলা, উনি সোশ্যাল মিডিয়াতে দেখে এগিয়ে আসেন। ওনার নাম হচ্ছে তুহিনা চ্যাটার্জি। আচ্ছা। উনি বাংলারই মেয়ে, কিন্তু মুম্বাইতে থাকেন। উনি একজন আর্টিস্ট মানুষ। আচ্ছা। উনি একজন ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল ওয়ার্কার। আচ্ছা। উনি আমার এই কাজগুলো দেখে আমার পাশে এসে দাঁড়ায়। আমরা দীর্ঘ সেই আমফানের সময় থেকে একসঙ্গে কাজ করছি এবং আমূল পরিবর্তনে উনি হেল্প করেছেন। যেমন ধরুন, গ্রামের মহিলাদের সেলাই মেশিন দেওয়া, সেলাই ট্রেনিং দেওয়া, বিধবা মহিলাদের পশুপালনের ব্যবস্থা করে দেওয়া। যেমন ধরুন, হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো দিয়ে বিধবা মহিলারা কিভাবে ইনকাম করে খেতে পারবে তার একটা ব্যবস্থা করে দেওয়া। তারপরে হচ্ছে আপনার যেটা বললাম যে লাইফ স্টক, তো একটা বললাম, ঘর বাড়ি যেগুলো পুনর্নির্মাণ করে দেওয়া, ভেঙে যাওয়া নির্মাণ করে দেওয়া, রিপেয়ার করে দেওয়া। নতুন ঘর বানিয়েছি আমরা অনেক। হ্যাঁ, তারপরে রিসেন্টলি একটা স্কুলের কাজ চালু হয়েছে, যেটা আমাদের স্কুলটার টিনের বাঁশ বেড়া দিয়ে তৈরি, কিন্তু সেটা এখন মানে কংক্রিটের রূপ নিতে চলেছে। মানে আমরা কাজটা শুরু করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। তো সেটাও ওনার প্রচেষ্টাতে হচ্ছে। তো উনি মানে নবদিগন্তকে এগিয়ে নিয়ে যেতে অনেক হেল্প করেছেন। আচ্ছা, তো এই যে বললেন ওখানে মানে রীতিমতো আপনি সরকারি একটা হাসপাতাল খুলে ফেলেছেন, ছোটোখাটো। শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, ওমেন এম্পাওয়ারমেন্ট আছে, সব কিছুই আপনি আপনার নবদিগন্ত মানে চালিয়ে নিয়ে যাচ্ছে। তো এই যে হসপিটালে আপনি একাই ডাক্তার নাকি আরও ডাক্তারবাবুরা এসেছেন এগিয়ে? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। মানে একা প্রথমে চালাতাম, কিন্তু তারপরে আমার কাজগুলো সোশ্যাল মিডিয়াতে যখন তুলে ধরলাম, আমার বন্ধুরা তো অনেক ডক্টর আছে, তারা বলল যে আমরাও যাব। তারাও এগিয়ে এলো, যেমন স্পেশালিস্ট ডক্টর এগিয়ে এলো, যেমন গাইনোকোলজিস্ট, তারপর হচ্ছে অর্থোপেডিক্স, মেডিসিনের ডক্টর, চোখের ডক্টর, দাঁতের ডাক্তার, তারাও এগিয়ে এসে ইভেন অনকোলজি পর্যন্ত, ক্যান্সার বিশেষজ্ঞ পর্যন্ত আমাদের সঙ্গে সার্ভিস দিচ্ছেন মানুষকে বিনা পয়সায়। তাছাড়া যেটা বলতে আপনাকে ভুলে গেছি, আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে আমাদের কি কি পরিষেবা আছে, তো আমাদের পরিষেবা কি, একটা আপনাকে বললাম যে বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা, বিনা পয়সা ডাক্তার নামে মানুষ এখন আমাকে চিনছে। তার পাশাপাশি বিনা পয়সায় আপনাকে বললাম স্কুল, এছাড়া আরো দুটো বিনা পয়সায় সার্ভিস আছে। এই যে 250 মেয়ের কথা বললাম, 200-250 মেয়ে, এরা যে এখানে আসবে তাদের দুপুরে একটা খাওয়ার ব্যবস্থা করতে হবে। তো এই মেয়েগুলোকে আমরা কি করি, আপনার দুপুরে লাঞ্চের ব্যবস্থা করে দিই বিনা পয়সায়। এবং এরা তো সব গরিব ফ্যামিলির মেয়ে। এবং অনেক পেশেন্ট আসে আমার দূর দূরান্ত থেকে, কয়েক কিলোমিটার দূর থেকে। এমন হয় 100 কিলোমিটার দূর থেকে একটা পেশেন্ট আসছে দেখাতে, তাহলে সে দুপুরে খাবে কি, তার খাবারের ব্যবস্থা করা। এবার অনেক পেশেন্ট আছে ক্যান্সারে আক্রান্ত, থ্যালাসেমিয়া আক্রান্ত, আপনার কঠিন রোগে আক্রান্ত, তাদের খাবারের ব্যবস্থা আমাদের করতে হয়। এছাড়া অনেক এতিম, দুস্থ, বিধবা, ভিক্ষুক এরাও তো আসে, তো তাদের বিনা পয়সা আহারের ব্যবস্থা করতে হয়। এটা আমাদের একটা প্রজেক্ট। এবং আমার ভলেন্টিয়ার্সদের এটাও বলা আছে যে আপনারা যদি কোনো জায়গায় দেখেন যে কোনো একটা মানুষ অভুক্ত অবস্থায় পড়ে আছে, রাস্তার ধারে সব দেখা যায় তো বিভিন্ন জায়গায়, আপনারা খাবার কিনে দিন, আমাকে শুধু প্রুফটা দেবেন, আমি সঙ্গে সঙ্গে সংস্থা থেকে টাকা ট্রান্সফার করে দেবো আপনাকে। তো বিনা পয়সা আহার আমাদের একটা প্রজেক্ট চলে। এর পাশাপাশি একটা প্রজেক্ট চলে বিনা পয়সার বাজার। আচ্ছা, এটা কিরকম জিনিস, ধরুন আপনার বাড়িতে বা অনেকের বাড়িতে নতুন পুরানো জামা কাপড় বা ফিট হচ্ছে না এরকম জামা কাপড় সব রয়েছে, সেইগুলো আমাদের রিপ্রেজেন্টেটিভরা কালেক্ট করবে। আচ্ছা, করে ওরা বাজারের মতো সাজাবে জিনিসটাকে। এবারে প্রত্যেকে যার যেটা পছন্দ হবে সে সেটা চয়েস করে নিয়ে যাবে। বিনা পয়সার বাজার। এবং বস্ত্র বিতরণ কিরকম হয়, যে একটা বস্ত্র দিলাম, ছবি তুললাম, দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম, এখন যেটা হয় এতে মানুষ কিন্তু হয়তো অভাবে পড়ে নেয়, কিন্তু তারা কিন্তু মনের দিক থেকে স্যাটিসফাইড থাকে না। কিন্তু আমাদের এখানে কি হয়, বাজারের মতো, শপিং মলের মতো, নিজের জিনিস নিজে চয়েস করে নিয়ে যাবে। আর যদিও আমরা একটা ফটো ভিডিও পোস্ট করি প্রুফ হিসেবে, সেটা এমন ভাবে ক্যাপচার করা হয় যাতে কোনো মানুষের সেন্টিমেন্টে আঘাত না লাগে। হ্যাঁ, যে একটা শপিং মলে যেরকম ছবি তোলে মানুষ, ওরকম কোনো মানুষকে ইন্ডিকেট করে না। তো এই 4টে বিনা পয়সায় সার্ভিস চলছে। আর সবচেয়ে আমার যেটা টার্গেট সেটা হলো যে মানুষের
কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই সুন্দরবন অঞ্চলের লাগোয়া অঞ্চলগুলো, এখানে আপনার সব দিন মজুর, তাদের ইনকাম পার ডে হয়তো 300 টাকা, আবার প্রত্যেক দিন কাজ হয় না। আবার এখন তো চাকরি বাকরির অবস্থাও দেখছেন, তো সেখানে বেকার যুবক যুবতী যারা আছে, যারা শিক্ষিত হয়ে রয়েছে, তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে নবদিগন্তের মধ্যে কিভাবে কাজ করানো যায়, অথবা বিভিন্ন ট্রেনিং দিয়ে তাদের কিভাবে কর্মমুখী করা যায়, সেটাও আমাদের প্রচেষ্টা আর কি। আর এই যে মেয়েদের কথা বললাম, 200-250 মেয়ে, এরা যেমন হেলথের ট্রেনিংটাও নিচ্ছে, তার পাশাপাশি আমরা এদেরকে কিন্তু অন্যান্য ট্রেনিংও দিয়ে থাকি, সেলাইয়ের ট্রেনিং, কম্পিউটার ট্রেনিং ইত্যাদি ইত্যাদি, এরকম ট্রেনিং করে যাতে করে ওরা ভবিষ্যতে কিছু করতে পারে। ইদানিং একটা প্ল্যান করা হচ্ছিল যে ওদের কিছু হাতের কাজ শেখানো হবে, যেমন কাঁথা স্টিচ বা এই ধরনের যে বিষয়গুলো হয় না, তো এইগুলো করে কর্মসংস্থান করা আমাদের লক্ষ্য। তো এই 5-6টা আর কি প্রজেক্ট চলছে। আচ্ছা, মানে সমাজের বুকে আমরা আজকাল বলি যে খারাপ কাজ নাকি দ্রুত ছড়িয়ে পড়ে, সমাজকে কলুষিত করার কাজ নাকি বেশি দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু আমরা কেউ কি চেষ্টা করে দেখেছি ভালো কাজ করলেও সেটাও ধীরে ধীরে ছড়িয়ে পড়ে? তার জলজ্যান্ত উদাহরণ কিন্তু আজকে আমাদের সাথে আছেন, আর আমরা সেই গল্পই শুনছি। উনি কিন্তু ছোট্ট থেকে শুরু করেছিলেন, একদম ক্ষুদ্র একটা প্রচেষ্টা প্রথম থেকে উনি শুরু করেছেন। ওনার অর্ধাঙ্গিনী ওনার সাথ দিয়েছেন, ওনার পাশে ছিলেন, পরিবারের সবাই প্রথম থেকে সেভাবে সাপোর্ট করেনি, তবুও উনি থেমে থাকেননি, উনি নিজের যে লক্ষ্যে অবিচল ছিলেন, আর সেই লক্ষ্য, সেই উদ্দেশ্য কিন্তু আজকে সফল। আজকে কিন্তু ভালো কাজ পুরো গ্রাম, পাশের গ্রাম থেকে শুরু করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে গেছে এবং হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছেন। আমরা চাই যে এরকমভাবেই মানুষের ভালো কাজ ছড়িয়ে পড়ুক। আমাদের সবার প্রচেষ্টা একটু জারি থাকলে মনে হয় ক্ষতি নেই, ঠিক আজকে যিনি আছেন ডাক্তারবাবুর মতো আমরাও চেষ্টা করতে পারি। যাই হোক, তো আপনি যে ভালো কাজের সাক্ষী, ভালো কাজের উদ্যোক্তা, তো এর জন্য তো মানুষের প্রচুর ভালোবাসা পেয়ে থাকেন। তো সবচাইতে ভালো লাগে কখন? যখন বাইরে বেরোচ্ছেন, কোনো মানুষের এরকম প্রতিক্রিয়া আপনি দেখেছেন যখন খুব মনে হচ্ছে যে না, এটাই তো আমার প্রাপ্তি, এরকম কোনো মুহূর্তের প্রতিক্রিয়া বলতে, যখন ক্যাম্প চলে শনিবারে করে, তখন অনেক মানুষ, অনেক বৃদ্ধা এসে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে যে বাবা তোমার জন্য খেতে পারছি। অনেক মহিলা আসেন যে তার বাড়িতে রান্না হচ্ছে না, ডাক্তার দেখাতে এসছে, কিন্তু এসে বলছে আমার বাড়িতে রান্না হচ্ছে না। আমি আবার 200-500 টাকা দিয়ে অথবা বললাম পাশের দোকান থেকে কিছু কিনে ওকে রেশন দিয়ে দাও। তো এই যে আশীর্বাদ তো আছেই সবসময়, সেই সাথে সাথে বিভিন্ন পুরস্কারও পাওয়া যায়, কিন্তু পুরস্কারটা নিয়ে আমি অত মাথা ঘামাই না, কারণ কাজটাই আসল। তো রেকগনিশন যে একেবারে পাইনি সেটা নয়, অনেকগুলো রেকগনিশন পেয়েছি। উনি অনেক বড় বড় অ্যাওয়ার্ড পেয়েছেন, আর আজকে আমাদের আওয়ার ভয়েসে এসেছেন, আমরা গর্বিত ওনাকে আজকে আমাদের আওয়ার ভয়েসের স্টুডিওতে এসে। তবু আমরা একটু শুনতে চাইবো যে অ্যাওয়ার্ডগুলো মানে কোথা থেকে পেয়েছেন এবং কতগুলো। আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস পেয়েছি, আচ্ছা, ম্যাজিক বুক অফ রেকর্ডস, এশিয়া বুক অফ রেকর্ডস, আচ্ছা, সেই সাথে সাথে আমাদের পশ্চিমবাংলা বা ভারতের অনেক মিডিয়া চ্যানেল, যেগুলো বড় বড় মিডিয়া চ্যানেল, এরা আমাকে নিয়ে কভারেজ দিয়েছে। টাইমস অফ ইন্ডিয়াতে আমাকে পুরো একটা পৃষ্ঠার হাফ জুড়ে লিখেছিল। তারপরে পশ্চিমবাংলার যে সমস্ত নিউজ চ্যানেল আছে, টিভি চ্যানেল আছে, কোনোটাতে মনে হয় বাদ যায়নি, যে কোনো মিডিয়াতে আমাকে দেখানো হয়েছে। এগুলো যেমন আছে, সেই সাথে সাথে আপনারা জানবেন যে সৌরভ গাঙ্গুলি যে দাদাগিরি একটা অনুষ্ঠান করে, ওখানে উনি আমাদের কর্মকাণ্ডগুলো আমাদের গ্রামে এসে ওনার জি বাংলা টিম শুট করে নিয়ে গিয়ে দেখিয়েছে। আচ্ছা, তারপরে দিদি নাম্বার 1-এ আমার ওয়াইফকে ডাকা হয়েছিল, নীলুফা পারভিন আমার ওয়াইফের নাম। আচ্ছা, ওকে ডাকা হয়েছিল। আচ্ছা, সেখানে 1-1.5 ঘন্টা একটা প্রোগ্রাম তুলে ধরা হয়েছে। তো দাদাগিরির 4-5টা ভিডিও আমাদের উপর শুট করা হয়েছে। তারপরে দিদি নাম্বার 1-এ 1-1.5 ঘন্টা সুযোগ দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রধান এই মুখ্যমন্ত্রী থেকে আমরা পেয়েছি, মানে রিকগনিশন পেয়েছি করোনা কালে ভালো কাজ করার জন্য। তো এরকম
এসেছে। সম্প্রতি আমি এতে গেছিলাম মহিষাদল প্রেস ক্লাবে। ওনারা আমাকে একটা চেক তুলে দেন, তারপরে অনেক সাপোর্ট করেন। আমার উপর একটা ডকুমেন্টারি দেখায় ওদের মহিষাদল প্রেস ক্লাবে, যেখানে প্রায় লক্ষাধিক লোকের ভিড় হয়, সেরকম একটা জায়গাতে ওরা প্রেজেন্ট করেছিল ওটা, যেটা আমাদের কাছে একটা প্রাপ্তি। আর এগুলো তো আছে। তো এই যে আপনি আজকে সফল, এতগুলো অ্যাওয়ার্ডের সাক্ষী হয়েছেন, এত জায়গা থেকে এত সম্মান ভালোবাসা পাচ্ছেন, এছাড়াও হচ্ছে বিভিন্ন, আমি টিভি চ্যানেলগুলোর নাম বলছি না, বাণিজ্যিক কারণ আছে, তো ওখানে আপনার ওরা ডেকে বিভিন্ন ওদের যে শো গুলো হয় সম্মান দেয় না বিভিন্ন, যেমন সেই সম্মানিত করা হয়েছে। আর একটা বলবো, আলামিন মিশনের নাম বলছিলাম। আলামিন মিশন তো পশ্চিমবাংলার মুসলিম সমাজের জাগরণের জন্য একটা অনন্য নাম। তো সেখানে আলামিন মিশনে এই মুহূর্তে 40,000 প্রাক্তনী আছে, আর প্রায় 32,000 রানিং স্টুডেন্ট আছে। আচ্ছা। তো এই যে 70-72 হাজারের পরিবার, এই 40,000-এর মধ্যে থেকে ওরা 40 জনকে পুরস্কৃত করেছিল। 40,000 থেকে 40 জন। আচ্ছা। নাম দিয়েছিল আলামিন অনন্য প্রাক্তনী সম্মান। তো তাতে আমার নামটা ছিল, এবং কলকাতার মেয়র ফিরাদ হাকিমের হাত থেকে আমি এই পুরস্কারটা নিয়েছিলাম। তো আজকে যথেষ্ট সফল আপনি, কিন্তু যখন শুরু করেছিলেন তখন সাহস নিয়েই এগিয়েছিলেন, মনের জোর ছিল। তবুও এরকম সময় কি কখনো এসেছে যে আর্থিকভাবে খুব সংকটে পড়ে গেছেন, মনে হচ্ছে যে হাল ছেড়ে দিই, এরকম সময় এসেছে কখনো? এই বিষয়ে বলতে ভুলে গেছি। যখন শুরু করব তখন তো আমার হাতে 1 টাকাও নেই, আমি তখন স্টুডেন্ট। তো আমি ইন্টার্নশিপ থেকে 4.5 লাখ টাকা জমিয়েছিলাম। আচ্ছা। তো সেই আমার বাড়ি তো মাটির বাড়ি তখন, তো এই 4.5 লাখ টাকা দিয়ে বাবা মায়ের স্বপ্ন থাকে যে ছেলে একটা বাড়ি করবে বা ঘরটা রিপেয়ার করবে, আমি সেই টাকাটা দিয়ে এনজিওতে দিয়ে দিই, ওইটা দিয়েই নবদিগন্ত চালু হয়। আর এটা চালাতে গিয়ে অনেক সময় লোন হয়ে গেছে, ধার হয়ে গেছে, আমার ওয়াইফের কিছু গয়না ছিল সেগুলো বন্ধক দিতে হয়েছে, আবার পরে ছাড়িয়ে দিয়েছি। তো এইভাবে ও সাপোর্ট করেছে আর কি, এভাবে অনেকবার গহনা বন্ধক দিতে হয়েছে। আচ্ছা। চ্যালেঞ্জেস তো আছেই এ ধরনের কাজে। আর ফান্ড যেটা বলছেন, আমরা তো কোনো বড় ফান্ড পাই না, আমরা ক্রাউড ফান্ড নিয়ে কাজ করি। মানে ধরুন আপনি আমার সম্পর্কে জানলেন, আপনার ভালো লাগলো, আপনি হয়তো 200-500 টাকা প্রতি মাসে বা এককালীন দিয়ে পাশে দাঁড়ালেন। তো এই ফান্ডের মাধ্যমেই চালাতে হয়। তো আমার পার মান্থ প্রায় 5 লক্ষ টাকা খরচা আছে এই মুহূর্তে। আচ্ছা। তো সেটা জোগাড় করতে অনেক সময় হিমশিম খেতে হয়। তারপরে 40 জন এমপ্লয়ি আছে বললাম, তাদের মাইনে দেওয়া, তো নেগেটিভ ব্যালেন্সে রান করতে হয় সব সময়। তো সমাজের যে এখন তো বিভিন্ন মানে বড় লোকের অভাব খুব কম, মানে আমাদের সমাজের প্রত্যেক জায়গাতেই এক শ্রেণীর মানুষ আছেন খুব বড় লোক। তো সেখানে কখনো আর্থিক মানে সহায়তা চাইতে গেছেন এবং মানে কি প্রতিক্রিয়া পেয়েছেন? আমি ইন্ডিভিজুয়ালি হয়তো কারোর কাছে যাইনি। আচ্ছা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে থাকে, যেহেতু এই লাইনে পড়াশোনা করেছি, তো সেখানে একটু অ্যাপিল পাঠাই অনেক সময়। কখনো নেগেটিভ প্রতিক্রিয়া আসে যে ব্যবসা করছি, আবার কখনো মানুষ কাজ দেখে ভালোবেসে তারা পাশে দাঁড়ায়। যেমন মুসলিম সমাজে জাকাত দেয়, শুনে থাকবেন, একটা জাকাত ডোনেশন। তো রমজান মাসে জাকাতের টাকা কিছু পাই, সেটা দিয়ে অনেকটা মানে মেকআপ দেওয়া যায়। তো এই ফান্ড নিতে গিয়ে কখনো কোনো নেগেটিভ সিচুয়েশনের সম্মুখীন হয়েছেন? না, আমি তো ডাইরেক্ট যাইনি, যেটা আপনাকে বললাম, সোশ্যাল মিডিয়াতে অনেক টিকা টিপ্পনি শুনতে হয় যে টাকা নিয়ে করছে কি, ব্যবসা করছে ইত্যাদি। কিন্তু মানুষ তো মন্তব্য করে খালাস, মানে সে তো দেখতে আসে না কি হচ্ছে, কিভাবে চলছে। তো সবাইকে অনুরোধ করব যে এরকম মন্তব্য না করে একটু সরাসরি এসে দেখলে ভালো হয় যে কেমন কি করছি না করছি, তাতে ভ্রান্ত ধারণাগুলো কেটে যাবে। কোনো রকমের প্রশ্ন জিজ্ঞাসা থাকলে সরাসরি চলে আসতে পারেন, সাক্ষী থাকতে পারেন। আর একটা জিনিস জানবেন, আপনি যখন ভালো কাজ করতে যাবেন, শত্রু অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। একদম। মানে আপনাকে, মানে সে কেন শত্রুতা করছে সে জানে না, নিজেও জানে না, কিছুটা হিংসেতে করে, কিছুটা এটা একদম অকারণ শত্রুতা। একদম। গ্রামের মানুষের মধ্যেও অনেক ভুল বার্তা যায় অনেক সময়, যে এই করছে তাই করছে। আবার
আপনার পক্ষে হয়তো 99% মানুষ থাকবে, কিন্তু 1% মানুষ তো বিরোধী থাকবেই। তারা জিনিসগুলোকে ভালোভাবে নেবে না। 2-3টে কারণে ভালোভাবে নেয় না। একটা হচ্ছে নাম ফেম হয়ে যায়, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সে হয়তো সঠিক সুবিধা করতে পারছে না, তার চেয়ে ভালো একটা কিছু আমরা করে দেখাচ্ছি, এরকম। একদম। আর গরিব ফ্যামিলির ছেলেরা কিছু করলে আরো বেশি চোখে লাগে মানুষের, যে এটা কিভাবে করছে, কেন এত এগিয়ে গেল। একেবারেই। তো এরকম কোনো দিন মনে হয়েছে, মানে অনেক মানুষের তো সাথে আপনার সাক্ষাৎ হয়, সেখানে বেশিরভাগ গরিব মানুষই থাকেন, অসহায় মানুষই থাকেন। তো এরকম কোনো রোগী কিংবা সাধারণ গরিব মানুষের সাথে দেখা হয়েছে যেটা খুব আপনাকে অবাক করেছে, খুব কষ্ট দিয়েছে আর কি, ওনাদের অবস্থা দেখে, এরকম কিছু, মানে খুব করুণ অবস্থা? আমি আপনাকে আগেও বললাম যে অনেক রোগী এসে বলছে বাবা খাওয়া হচ্ছে না বাড়িতে, মানে হাঁড়ি চড়ে না। তো আমি যে ওর মুখের কথাই বিশ্বাস করি তা না, আমার তো সব জায়গায় টিম আছে, আমরা ভেরিফাই করে দেখি যে এটা সঠিক কিনা। দেখা যায় হ্যাঁ সত্যিকারের এর চেয়ে এরকম খারাপ অবস্থার মধ্যে দিন চলছে। আর তাছাড়া আমি যে এক জায়গায় বসে কাজ করি তাও না, আমি হঠাৎ করে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, যে একদম বাড়ি বাড়ি যাই আমরা। আচ্ছা। গিয়ে তার কি কন্ডিশনে রয়েছে সেগুলো দেখি। তার পাশাপাশি আপনার আমাদের যে ছাত্রছাত্রী, এতগুলো ছাত্র, এতগুলো মেয়ে ভলেন্টিয়ার, এগুলো তো একদিনে আসবে না, এগুলো চ্যালেঞ্জেস আছে। মানুষ ভুল বোঝাবে তাদেরকে, বাড়ি বাড়ি গিয়ে বাবা মাকে কাউন্সিলিং করতে হয়। আচ্ছা। যে আপনি নিজে আসুন, দেখুন আমরা কি করছি। হ্যাঁ, আবার অনেক সময় মেয়েদের আমি বলি যে তোমরা যদি বই কিনতে না পারো, খাতা না কিনতে পারো, ভর্তি না হতে পারো, টিউশন ফিস দিতে না পারো, কলেজের ফিস দিতে না পারো, আমাকে জানাবে, আমরা যে কোনো জায়গার থেকে জোগাড় করে দেবো। বহু ছেলে মেয়ের বই, খাতা, জামা কাপড়, ব্যাগ সব আমাদের জোগাড় করতে হয়। তো এইভাবেই চলছে, মানে চ্যালেঞ্জেস প্রতি মুহূর্তে আছে এই কাজে। তো এই যে আপনার উদ্যোগটা, যে গরিব মানুষের পাশে দাঁড়ানো, অসহায় যে মানুষগুলো আছেন তাদের সেবা করা, এটা কি আপনার নিজের লাইফের কোনো ঘটনা কিংবা কোনো রকমের অভিজ্ঞতা থেকেই মনে হয়েছিল যে না আমি এই কষ্টের মধ্যে আছি, আমি এইরকম মানুষের পাশে দাঁড়াবো, এরকম কোনো স্মৃতি মনে আছে? আমার ছোটবেলা আমি বললাম যে বাবা দিনমজুর ছিল, ঠিক মতো আমাদের খাওয়া হতো না, বা বাড়ির অবস্থাও বললাম। তো এরকম একটা প্রেক্ষাপটে, এবং আমি যেটা আমাকে সবচেয়ে ভাবালো সেটা হলো যে এই এলাকায় ছেলে মেয়েদের কোনো শিক্ষা নেই, ভালো স্কুল নেই, স্বাস্থ্য পরিষেবার অবস্থা এই। তো সেখান থেকে আমার মনে হলো যে মানুষের জন্য কিছু করতে হবে, এটা মনে মনে ছিল, কিন্তু একটা ইন্সপিরেশন তো দরকার। তো সেখানে আমি যে মিশনে পড়াশোনা করতাম, আল আমিন মিশনের সেক্রেটারি নুরুল ইসলাম সাহেব আমাদের বিভিন্ন বক্তৃতায় বলতেন যে আপনার যে কথাটা বলেছি আগে, যে তোমরা দেশের জন্য, দশের জন্য কিছু করো। সেখান থেকে একটা ইন্সপিরেশন। আর এছাড়া আমি রামকৃষ্ণ মিশনের সম্পর্কে অনেক পড়েছি, জেনেছি, ওনাদের সেবা বা ওনারা কিভাবে মানুষের সেবা করেন সেগুলো দেখে ইন্সপায়ার্ড হয়েছি। আর সবচেয়ে বড় কথা যে জীবনসঙ্গী যদি একটা সঠিক পাওয়া যায় তাহলে আরো কাজটা ভালো হয়। তো উনি পুরোপুরি ডিভোটেড এই কাজে, এবং তার ফলে আমার কাজটা আরো সহজ হয়েছে, ভালো হয়েছে। আর যারা প্রথমের দিকে সায় দিত না, পাশে দাঁড়াতো না, তারা এখন সায় দিচ্ছে, পাশে দাঁড়াচ্ছে। কিন্তু এখনো যে বিশেষ কিছু করে উঠতে পেরেছি তা নয়, অনেক কিছু করতে হবে, সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। সবাই যারা ভিডিওটা দেখবেন তাদের কাছে অনুরোধ, আপনারা নিজেরা এসে একবার দেখুন এবং পাশে দাঁড়ান, তাহলে আমরা একটা ভালো পরিবর্তন আনতে পারবো। বিশেষ করে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য, এইটা আর কর্মসংস্থান, এই তিনটে এখন আমাদের চ্যালেঞ্জ একদম পশ্চিমবাংলায় বলতে গেলে। আমাদের নিজেদেরকেই উদ্যোগ নিতে হবে, নিজেকে উদ্যোগ নিতে হবে। ভারতবর্ষ সরকার তো করবেই, সরকার তার সাধ্য সীমার মধ্যে যেটা আছে সেটা করবেই, কিন্তু এই যে আমাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলো বা এনজিও গুলোকে এগিয়ে আসতে হবে। আর এনজিও এগিয়ে এলো কি, সরকার এগিয়ে এলো কি, সেটা পরের কথা, কিন্তু অ্যাজ এ ব্যক্তি বিশেষ আপনি কি করছেন সেটাও দেখতে হবে। প্রত্যেক মানুষের মানে সামাজিক কল্যাণে অংশ নেওয়া উচিত। তো আপনি এই উদ্যোগকে আরো বড় পরিসরে নিয়ে যেতে চাইছেন, তো এই উদ্দেশ্যে সমাজের তরুণদের প্রতি এবং সমাজের মানুষের প্রতি আপনার যদি কোনো বার্তা থাকে? আমি যেটা বলবো যে আপনারা ভালো কাজ করতে পারলে করুন,
কিন্তু কেউ যদি করে তাকে বাধা দেবেন না, পাশে দাঁড়ান। আর কেউ চাইলে সে 100 টাকা দিয়েও পাশে দাঁড়াতে পারে, আবার কেউ চাইলে 1 টাকা দিয়েও পাশে দাঁড়াতে পারে। কিন্তু আবার কিছু না পারলেও অন্তত আশীর্বাদ করলো বা শুভাকাঙ্ক্ষী হয়ে পাশে দাঁড়ালো, এটুকু আশা করি প্রত্যেকের কাছ থেকে। আর ইয়াং জেনারেশনকে বলবো যে নবদিগন্তের যে কর্মকাণ্ড সেখানে যদি তারা অংশ নেয় তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। আর এখানে শুধু তো মানে একটা সামাজিক পরিষেবা দেওয়া হয় সেটুকু নয়, এখানে অনেক মানসিক পরিবর্তনের জন্য কাজ করা হয়, যে মোটিভেট করা হয় মানুষকে যে সে কিভাবে নিজের পায়ে দাঁড়াবে। আমাদের অনেক মোটিভেশনাল ক্লাস হয়, মোটিভেশনাল লেকচার হয়, যেখান থেকে যে যুবক সম্প্রদায়ের যুবক যুবতীরা তারা কিভাবে কর্মসংস্থান করবে, আয় ইনকাম করবে। আমরা অনেক ছেলেকে বিভিন্ন এনজিওর সঙ্গে কথা বলে, অনেক মেয়েকে অনেক এনজিওর সাথে কথা বলে বিভিন্ন জায়গাতে চাকরিতে পাঠিয়েছে। গ্রামের ছেলেমেয়েরা চাকরি করছে, এখন অনেকে প্রায় 20-30 হাজার টাকা করে বেতন পাচ্ছে এই কাউন্সেলিং করে, মোটিভেট করে। এগুলো আমরা করেছি। মানে সমাজের অনুপ্রেরণায় নি, সমাজে এরকম ডাক্তারবাবু অনেক তৈরি হোক, এবং আমাদের পক্ষ থেকে ওনার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা চাই উনি সমাজের আলো বলা যায়। ওনার মতো মানুষেরা সমাজে যদি এইভাবেই এগিয়ে আসেন তাহলে ওনারা শুধু আমাদের অনুপ্রেরণা নয়, সবার মানবিকতাকে জাগিয়ে তুলবে, আর আমাদের সমাজ উন্নত হবে। আমরা চাই উনি ভালো থাকুন সব সময়, আর এভাবেই ওনার এই পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যাক, ওনার উদ্দেশ্য সফল হোক। আমাদের আওয়ার ভয়েসের পক্ষ থেকে ওনার জন্য অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আওয়ার ভয়েসকে অনেক ধন্যবাদ। এরকম কিছু কথা মানুষের কাছে পৌঁছালে আওয়ার ভয়েস মানে যে উদ্দেশ্যে গঠন করা হয়েছে সেটা সাকসেসফুল হবে আশা করছি। একদম। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা এপিসোডে অন্য একজনের সাথে। আসুন কথা বলি। আপনিও আসতে পারেন আমাদের আওয়ার ভয়েসের স্টুডিওতে, নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি সানায়া শুনবো আপনার কথা। আসুন কথা বলি।